যিনি নিজে ঋণ খেলাপি, যিনি নিজে দ্বৈত নাগরিকত্বের গ্রহটা পূরণ করেন নাই, উনি ওনরা এসে ইশতেহারটাকে বাস্তবায়ন করবেন, এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? এটা তো আপনি আবেদনই করতে পারেন না। প্রথম তো আপনি বিবেকটাকে মেরেছেন সেখানে। রাজনীতিবিদরা যে ইশতেহার দিয়ে ফুলফিল করেন না 25%ও কোনো মামলা হয়? আপনিও কি এই তথাকথিতই না, গণভোট বলবেন? আমি কিছু কথা বলতে চাই। মাসুদ ভাই বলছেন, মাসুদ ভাই অত্যন্ত বিজ্ঞ একজন আলোচক। আমি বিনয়ের সাথে কয়েকটা কথা বলি। একটা কথা বলি, নীলুফার আপা বলছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট, আর কেয়ারটেকার নাই, এই ইন্টারিম গভর্নমেন্ট এই সময় পে স্কেল দিতে পারেন না। পে স্কেল দেওয়া নিয়ে আমি বিরোধিতা করছি যে আপনি এখন কেন দিলেন এটা। তো কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কমপ্লিট গভর্নমেন্ট, উনি দিতে পারবেন। ইন্টারিম গভর্নমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্ট না যে আমি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব, এই চুক্তিতে আসেননি। 1, 2, এই সরকারের কথা সংবিধানে বলা নাই। সংবিধানে যেহেতু বলা নাই, এর মেয়াদ উনি নিজে ঠিক করছেন। ইভেন বঙ্গভবনে যেদিন দায়িত্ব নিয়েছিল, কেউ কিন্তু তখন মেয়াদ তারা ঠিক করে দেয়নি, কাজও ঠিক করে দেয়নি। সাংবাদিকরা সবাই তাকে জিজ্ঞেস করেছিল। সেটি বলছি, সাংবাদিক জিজ্ঞেস করুক পরে, কিন্তু রাজনীতিবিদ তো ছিলেন জি, যারা দায়িত্বটা তখন তারা বলতে পারতেন। যেমন আমরা দেখছি নেপালের ব্যাপারে কী হয়েছে, একই ওই দিনই যেদিন টেক ওভার করছে ঠিক সেদিনই নির্বাচনের ডেটটা দিছে। আমরা সেটা পারিনি। কেন পারিনি সেই আলোচনা করে লাভ নেই, সেটা পিছের ইতিহাস। আমরা পারি নাই। 2 নম্বর আসেন এই ইশতেহার নিয়ে। ইশতেহার, গণভোট। আচ্ছা, গণভোটের কথাটা প্রথম বলি। গণভোট মানে আমরা সবাই জানি গণভোট মানে কি, হা বা না দিব। এখন এটা অনেক বিতর্ক আছে, এর ভিতরে 4টে দফা আছে। আমি কোনোটা একমত হতে পারি, কোনোটা দ্বিমত হতে পারি, সেটা ভিন্ন কথা। কিন্তু আলটিমেটলি দিতে হবে উত্তর কি, হা অথবা না। হা দিলে সবগুলা হা, না দিলে সবগুলা না, ভাগ করা হয় নাই। এবং এই পর্যন্ত গেছে কেন, সেটাও রাজনৈতিক দলের ব্যর্থতা। কেন ব্যর্থতা? তারা কিন্তু সংস্কার এবং ঐক্যমত্য কমিটির কাছে 8 মাস ধরে গেছেন। ওখান থেকেই পরিপ্রেক্ষিতে যেহেতু ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্ট আছে, তাই গণভোটের বিষয়টা আসছে। এক দল বলছে যে ইলেকশনের আগে গণভোট হোক, আর এক দল বলছে না, নির্বাচনের দিনে একইভাবে হোক। তো যে দলের প্রভাব বেশি সেই দলেরটা শুনতে বাধ্য হয়েছে। কাজেই এখন নির্বাচন একই দিনে, নির্বাচন এবং গণভোট। এখন আসেন গণভোট। গণভোটের ভিতরে কিছু সংস্কার, কিন্তু আমাদের কোনো সংস্কার কিন্তু হয়নি 5ই আগস্টের পরে। গণভোটটাকে যদি ইফেক্টিভ করা যায়, তাইলে ওখানে সংস্কারের কথাগুলো বলা আছে। ওটা যদি কার্যকর না হয়, আপনার কোনো সংস্কার হবে না। এখন এই যে গণভোটের বিষয়টা এখানে আছে, সেটা যদি আপনি না করেন, গণভোটটাকে যদি হা না করেন, আমরা যারা নির্বাচনে যাচ্ছি, আমাদের নির্বাচনটাই আইনগতভাবে সিদ্ধ নয়। কোনো সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাই নাই। যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, এবার যে নির্বাচনী তফসিল ঘোষণা করছে, সেই নির্বাচন কমিশন বলে নাই বাংলাদেশ সরকারের, বাংলাদেশে সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি, নাই। উনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন, শুধু এই কথাটুকু আছে। আপনি কারণ যদি আপনি ওই সংবিধান মোতাবেক যান, তাহলে যেদিন সরকার পতন হয়েছে, ওত নিচের নতুন সরকার, সেদিন থেকে 3 মাসের মধ্যে নির্বাচন হবার কথা, কোনো কারণে না হইলে আরও 3 মাস। ওইটা সংবিধানে আছে। তারপরে বলা নাই যে যেদিন খুশি সেদিন। আপনি ফেব্রুয়ারি 26-এ নির্বাচন দিতেছেন, কোন আইন বলে? আমি কোনো আইনের হদিস পাই না। এখন যদি গণভোটটাকে আপনি অ্যাপ্রুভাল করেন, তাইলে আপনি অন্তত, এই জন্য গণভোটটা আগে চাওয়া হয়েছিল। গণভোটটা আগে হইলে সেটার আলোকে নির্বাচনটা হইতো। এই যে আমরা উচ্চকক্ষ নিম্নকক্ষ আলাপ করতে, এটা বেক টার্ম। কারণ গণভোটটা অ্যাপ্রুভ হয় নাই এখন পর্যন্ত। গণভোটের উপরে তো ভোট হয় নাই, তাহলে আমি উচ্চকক্ষ নিম্নকক্ষ কিসের আলাপ করতেছি? এখন তারপরে আসেন, উনি যেমন মাসুদ ভাই বললেন, এগুলো আমি একমত যে ইশতেহারে সবার কথা ভালো থাকে। একটা জিনিস লক্ষ্য করেন, আপনি বলবেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে, কিংবা দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে যে কলাম, সেই কলাম বাকি রেখে এবং ঋণ খেলাপি হইয়া অনেক ক্যান্ডিডেট বাজারে আছে যারা নির্বাচন করতেছে। তা আপনি আমাকে বলেন, আমি কি করে আস্থায় রাখবো যিনি নিজে ঋণ খেলাপি, যিনি নিজে দ্বৈত নাগরিকত্বের গ্রহটা পূরণ করেন নাই, ওনরা এসে ইশতেহারটাকে বাস্তবায়ন করবেন, এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? মানে কি কারণে? প্রথম কথা হলো, আপনি আবেদন করেন কিভাবে? আপনাকে যদি বলা হয় যে আপনি এই চ্যানেলে আবেদন করবেন, ক্রাইটেরিয়া লেখা আছে কি কি, সেটা যদি ফুলফিল না আপনার না থাকে, আপনি তো আবেদনই করতে পারেন না, এবং আবেদনটা রিজেক্ট হয়ে যাবে। সেই আবেদন নিয়ে হাইকোর্ট পর্যন্ত আমার যেতে হবে কেন? 1, 2, এটা তো আপনি আবেদনই করতে পারেন না। প্রথম তো আপনি বিবেকটাকে মেরেছেন সেখানে যে আপনি আবেদন করেন কিভাবে। আপনারা তো এখন এই মুহূর্তে প্রভাবশালী, ইনফ্লুয়েন্সে আছেন,
তাই নির্বাচনটা আপনি করে মানে প্রার্থী হয়ে যাচ্ছেন। কিন্তু এটা কি মঙ্গলজনক? আমি কিভাবে আস্থায় রাখবো? আপনি নিজে যখন ঋণ খেলাপি, নিজে যখন দ্বৈত নাগরিকদের ঘরটা পূরণ করেন নাই, আপনার উপরে আমি দেশের দায়িত্ব দিচ্ছি, ভোটটা দিব, আমি গণভবনে থাকবেন, একজন ভোটদাতা ভোট দিয়ে গণভবনের বারান্দা তো দূরের কথা 2 কিলোমিটার দূর থেকে হাঁটতে পারে না, এটাই আমাদের ট্র্যাজেডি। সে কারণে আমি আপনাকে বলছি। আরেকটা কথা বলি, শেষ করে দিচ্ছি, কেন তারা এটা বলে। আপনি ব্যক্তিগতভাবে যদি কোনো প্রতিশ্রুতি দেন এবং ভঙ্গ করেন, আপনার জন্য কিন্তু আমি আদালতে যাব। বাংলাদেশে 53 বছর যাবৎ দুটা তথ্য চলতেছে। নাম্বার 1, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। অর্থাৎ আমি প্রতিশ্রুতি দিয়ে দিব, ভাঙলে কিছু আসে যায় না, শেষ কথা বলতে কিছু নাই। 2, রাজনীতিবিদরা যে ইশতেহার দিয়ে ফুলফিল করে না 25%ও কোনো মামলা হয়? কোনো মামলা হয়? রাজনীতিবিদরা প্রতিশ্রুতি ভঙ্গ করলে কোনো মামলা হয় না। সেটা তাদেরকে কি করতে হয়? ধৈর্যের বাঁধ ভেঙে গেলে 24-এর আন্দোলনের মতো তাড়াই দিতে।